নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, যেমন মোহনবাগান, মোহামেডান, ইস্টবেঙ্গল দল। তার পাশাপাশি কিছু এসিএল নিয়েও আপডেট দেওয়ার জন্য অনুরোধ করে রাখছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছে সকলকে একটা অনুরোধ করবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, কিছু আপডেট কিন্তু আমার দিতে দেরি হয়েছে, যেটা গতকাল রাতের আপডেট ছিল। তো গতকাল রাতে কিন্তু বাড়ি ফিরতে আমার মোটামুটি 11:30টার মতো বেজে গেছিলো। তো তারপরে আর ভিডিও বানানো পসিবল ছিল না। সকালবেলাও বিজি ছিলাম, তো একটু লেট হয়ে গেল ভিডিওটা বানাতে, তার জন্য কিন্তু আমাদের কাছে সরি বলছি। তো বন্ধুরা, এবারে এক করে আপডেট দিয়ে শুরু করি। সবার প্রথমে মোহামেডান এসসি তাদের টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস, তিনি কিন্তু মোহনবাগান দলের কাছ থেকে ক্ষমা চেয়েছেন। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম মোহামেডানের এই টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস, তিনি কিন্তু মোহনবাগান দল সম্পর্কে অনেক ছোট বড় কথা বলেছিলেন। তো তারপর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার প্রতি একটা হেট্রেট, এবং অবশ্যই একটা ক্লাবের বিরুদ্ধে এরকম কথা বললে ফ্যান্সরা তো প্রতিবাদ জানাবেই। তো সেটাই তিনি জানতে পেরেছেন যে তিনি হয়তো কিছু ভুল কথা বলেছেন। তো সেই জন্য কিন্তু গতকাল তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি বলেছেন যে আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে বলে ফেলেছি। ওই সময় আমাকে এরকম প্রশ্ন করা হয়েছিল, যে যার জন্য আমি ভুল করেই উত্তরগুলো দিয়ে দিয়েছি। তো তার পাশাপাশি অনেক কথা বলেছেন যে আমি মোহনবাগান দলকে সম্মান করি, মোহনবাগান ইস্টবেঙ্গল দলের বিরুদ্ধে খেলাটা মোটেও সবসময় সহজ হয় না, আমি মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলেই খেলেছি। তো তিনি আরও অনেক কিছু বলেছেন, যে মোহনবাগান দল শক্তিশালী দল, চ্যাম্পিয়ন দল, আইএসএল শিল্ড জিতেছে, আইএসএল ট্রফি জিতেছে। তো মোহনবাগান দলকে হালকাভাবে নিলে চলবে না। তবে মোদ্দা কথা আমার হচ্ছে, দীপেন্দু বিশ্বাস তিনি যেটা বলেছিলেন, তিনি স্বীকার করেছেন যে তিনি ভুল বলেছেন, ক্ষমা চেয়ে নিয়েছেন, ব্যাস কথাটা ওখানেই শেষ। তো দীপেন্দু বিশ্বাস সঠিক কাজটাই করেছে আমার বলে মনে হয়। তো বন্ধুরা, এইবারে আপনাকে তার পরের আপডেট দিই। এটা হচ্ছে, অনেকে বলছিল যে মোহনবাগান নাকি ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে যেতে ভয় পেয়েছে। তো এইবার কিন্তু আল নাসার তারাও কিন্তু ইস্টেগালাল, তাদের যে ইরানের দলের বিরুদ্ধে ম্যাচ আছে এসিএল এলিট ম্যাচ, সেখানে কিন্তু আল নাসার তারা কিন্তু এএফসিকে অফিসিয়াল লেটার পাঠিয়ে দিয়েছে যে 22 অক্টোবর যে খেলাটা আছে আল নাসার ভার্সেস ইস্টেগালাল দলের মধ্যে, সেটা যাতে অন্য কোথাও ফেলা হয়, মানে রিলোকেট যাতে ম্যাচটা করা হয়। তো এই মুহূর্তে আল নাসার কিন্তু এএফসিকে চিঠি পাঠিয়েছে। তো দেখা যাক এএফসি কতদিনের মধ্যে সিদ্ধান্তটা দেয়। তো এইবার আমি আশা করি যারা বলছিল যে মোহনবাগান ভয় পেয়েছে, তারা হয়তো এবার বুঝতে পারবে যে ব্যাপারটা ভয়ের নয়, ব্যাপারটা হচ্ছে জীবনের। আল নাসারও জানে যে ওখানে এই মুহূর্তে পরিস্থিতি খারাপ, তো সেইখানে গিয়ে ফুটবল খেলাটা মোটেও সহজ হবে না। এবং আমরা দেখেছি যে সেখানে মিসাইল চলছে খেলার মানে মাঝখানে, কমেন্ট্রি বক্স থেকে, ভিআইপি বক্স থেকে আমরা দেখতে পেরেছি যে মিসাইল পড়ার ছবি ফুটেজ আমরা দেখতে পেয়েছি। তো এই মুহূর্তে মোহনবাগান সঠিক সিদ্ধান্তই নিয়েছে। তবে অসুবিধাটা হচ্ছে একটাই, মোহনবাগান এই সিদ্ধান্তটা ম্যাচ শুরু হওয়ার দুদিন আগে নিয়ে জানিয়েছিল যে আমরা ম্যাচ রিলোকেট করতে চাই বা রিশিডিউল করতে চাই। তো যেহেতু মাত্র দুদিনই সময় পেয়েছে, এবং মোহনবাগান আগে থেকে জানবেই করে যে ওইখানে পরিস্থিতি এত খারাপ হয়ে যাবে, সেই জন্য মোহনবাগান দুদিন আগে জানতে পেরেছে, তাই দুদিন আগেই অ্যাপ্লাইটা করেছে। তবে মোহনবাগানের কিন্তু রিলোকেট হয়নি। তো দেখা যাক কী হয় ভবিষ্যতে। তবে আমার মনে হয় যদি আল নাসারের ম্যাচটা যদি রিলোকেট করা হয়, তাহলে কিন্তু আমি বলবো মোহনবাগানের ম্যাচটাও কিন্তু রিশিডিউল করা উচিত এবং রিলোকেট করা উচিত। কারণ যদি আল নাসার, মানছি মোহনবাগানের থেকে অনেক হাই প্রোফাইল, আল নাসার হাই প্রোফাইল টিমের যদি করা হয়, তাদের আবেদন যদি মঞ্জুর করে তাদের যদি রিলোকেট করা হয়, তাহলে মোহনবাগানের ফ্যান ফলোয়িং কম নয়। তো মোহনবাগান দলেরও আমি মনে করি যদি আল নাসারেরও করা হয়, তাহলে মোহনবাগানেরও করা উচিত। কারণ মোহনবাগান জানতে পেরেছিল দুদিন আগে, আল নাসার জানতে পেরেছে 20-22 দিন আগে। আমি মনে করি যদি এএফসি আল নাসারেরটাও করে, তাহলে মোহনবাগানেরও কিন্তু করা উচিত। তো এটা আমার বক্তব্য, আপনাদের বক্তব্য আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে, আপনারা আমাকে জিজ্ঞেস করছেন যে দাদা নুনো রাইস কি খেলবে মোহামেডানের বিরুদ্ধে? উত্তরটা হচ্ছে না, নুনো রাইস কিন্তু মোহামেডানের বিরুদ্ধে খেলবে না। কারণ তাকে কিন্তু রেজিস্টার করা হয়নি, এবং রেজিস্টার করলে কে বাদ যাবে এটাই সবথেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপার আছে। কারণ মোহনবাগানের কাছে কিন্তু 7টা বিদেশি আছে। যদি নুনো রাইস আসে, তাহলে নয় অ্যালবার্টো রড্রিক্স, নয় টম অ্যালড্রেট, এই দুই প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ার বাদ যাবে, তার জায়গায় নুনো রাইস আসবে। তো আমি বলবো যে
এই মুহূর্তে আমি মনে করি না মোহনবাগান কাউকে বসাবে। তো যদি মোহনবাগান নুনেরাইজকে নেয় তাহলে আপনার মতামত কি? কোন প্লেয়ারের পরিবর্তে, অ্যালবার্টো রড্রিগস না টম অ্যালড্রেড, কার পরিবর্তে নুনেরাইজকে রেজিস্টার করা উচিত সেটা আমাকে কমেন্টে জানাবেন। তবে আমি বলে রাখি মোহামেডানের বিরুদ্ধে কিন্তু নুনেরাইজ খেলবে না। তাহলে বন্ধুরা এবার আমাকে তারপর আপডেট ডেটা হচ্ছে খুবই ভালো খবর মোহনবাগান ফ্যান্সদের জন্য, কারণ আশিক কুরুনিয়ান তিনি কিন্তু আবার প্র্যাকটিস জয়েন করে নিয়েছেন সিনিয়র দলের সঙ্গে। আশিক প্র্যাকটিসে আসা মানে মোহনবাগান দলের দুই সাইড ব্যাক বা উইঙ্গার বা মানে উইংয়ের প্লেয়ার তাদের কিন্তু চাপ কমবে। কারণ আমরা দেখেছিলাম লিস্টনের ওপর চাপ পড়ে যাচ্ছে, এই প্রত্যেক ম্যাচে বাঁদিকে খেলতে হচ্ছে। ইকুয়াল মানবীর তাও আশিস রায় সাপোর্ট পাচ্ছে, কিন্তু লিস্টন একেবারে একা হয়ে যাচ্ছে। আশিক কুরুনিয়ান ফিট হওয়া মানে লিস্টন কুলাসের ওপর চাপটা একটু কমবে। লিস্টনের জায়গায় মাঝে মাঝে আশিক কুরুনিয়ান খেলতে পারবে, এবং আশিকের কিন্তু একটা ভালো গুণ আছে, তিনি কিন্তু ডান দিক দিয়েও খেলতে পারেন। তো আশিক ফিট আসলে লিস্টনের ওপর দিয়েও চাপ কমবে, মানবীরের ওপর দিয়েও চাপ কমবে। কারণ আশিক যেহেতু ডান দিক বাঁ দিক দুদিক দিয়েই ভালো খেলে, তাই এইটা কিন্তু মোহনবাগানকে অনেক হেল্প করবে আশিক কুরুনিয়ানের ফেরাটা। তো তার পাশাপাশি মানবীর সিং মনে হয় না মোহামেডানের বিরুদ্ধে খেলবে, কারণ তার একটু নিগেল আছে, তবে খুব একটা সিরিয়াস কিছু নয়। তো মানবীর না থাকলে সেই জায়গায় কিন্তু আশিস রায় কতটা পূরণ করতে পারবে, বা সেই জায়গায় ডিমি বা গ্রেগ স্টুয়ার্ট কতটা পূরণ করতে পারবে, এবার সেটা সময় দেখার আছে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।